হ্যালো স্টুডেন্ট, কেমিস্ট্রির 11-এর সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক বন্ডিং। সেই বন্ডিংয়ের আমরা প্রিভিয়াস ইয়ার্সে নিটে কী কী কোশ্চেন পড়েছে তার কিছু কোশ্চেন অ্যান্সার আজকের আমরা আলোচনা করব। তো চলো, ফার্স্ট কোশ্চেন, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ইজ প্রেজেন্ট। এতগুলো অপশান তোমাকে দিয়েছে, 1 2 3 4 চারটে অপশান তোমাকে দিয়েছে। তার আগে জানতে হবে হাইড্রোজেন বন্ডিংটা কি। হাইড্রোজেন বন্ডিং আমরা দেখেছি টু টাইপস হয়, একটা ইন্ট্রামলিকুলার, একটা ইন্টারমলিকুলার আর একটা হচ্ছে ইন্ট্রা। দুটো বন্ডের দু রকম কিন্তু ধর্ম আছে। একটা কি, প্রথম হচ্ছে ইন্টার, তো অপশানে নেই। ইন্টারমলিকুলার বন্ড কাদের মধ্যে হয়? যারা হচ্ছে একে অপর থেকে ডিস্টেন্সে, যাদের একে অপর থেকে দূরত্ব অনেক বৃদ্ধি পায় তাদের মধ্যে ইন্টার হয়। ইন্ট্রা কাদের মধ্যে? যারা খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকে। আমাদের এই অপশানটার দিকে যদি তাকাই, একটা কম্পাউন্ড দিয়েছে, এটার নাম অর্থো নাইট্রোফেনল। এটাকে যদি আমরা বন্ড ফরমেশনে দেখি, দেখো এইরকম, দেখো ও আর এইচ খুব ক্লোজ কন্ট্যাক্টে আছে, থাকার কারণে এদের মধ্যে কিন্তু একটাই হাইড্রোজেন বন্ড তৈরি হলো। নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হলে, একই মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হলে তখন তাকে বলি আমরা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। যদি নিজেদের মধ্যে না হয়, যদি অনেকগুলো মিলে যদি হাইড্রোজেন বন্ড গঠিত করে তখন তাকে বলি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। তাহলে বুঝতেই পারছো, এইটা সবচেয়ে ক্লোজ কন্ট্যাক্ট, তারপরটা দেখো ডিস্টেন্স বেড়েছে, তারপরে একটা ডিস্টেন্স বেড়েছে, আর এইগুলো সবসময় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড করে। তাহলে অপশান যে চারটে দিয়েছে, ফার্স্ট অপশানটা অ্যান্সার হবে ক্লোজ কন্ট্যাক্টে থাকার কারণে এইরকমভাবে বন্ড করবে। চলো সেকেন্ড কোশ্চেন এসো। স্ট্রংগেস্ট হাইড্রোজেন বন্ড ইজ শোন বাই, এটা দেখো 1992-তে পড়েছে। কি কি অপশান দিয়েছে আমাদের? ওয়াটার, অ্যামোনিয়া, হাইড্রোজেন ফ্লুরাইড, হাইড্রোজেন সালফাইড। ওয়াটারের আমরা যদি দেখি মলিকুলার ফর্মুলা এটা, অ্যামোনিয়াটা যদি দেখি আমরা NH3, হাইড্রোজেন ফ্লুরাইড যদি দেখি HF, হাইড্রোজেন সালফাইড H2S। স্ট্রংগেস্টের আগে আমাদের জানতে হবে হাইড্রোজেন বন্ড করে কারা। আমরা দেখেছিলাম হাইড্রোজেন বন্ডে করার জন্য হাই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হতে হবে। সেই হিসাবে আমরা দেখেছি FON, এরা তিনজনই জেনারেলি হাইড্রোজেন বন্ড করে। কতকটা ফিউ এক্সাম্পলে দেখেছি আমরা ক্লোরিনও হাইড্রোজেন বন্ড করে, সেটাকে আমরা সাধারণত ব্যতিক্রম হিসাবে ধরি ক্লোরিন। মেন এই তিনজনই হাইড্রোজেন বন্ড করে। হাইড্রোজেন বন্ডের জন্য দুটো কন্ডিশন থাকা বাধ্যতামূলক, একটা স্ট্রং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সেকেন্ড হচ্ছে স্মলার সাইজ। তাহলে সব দিক থেকে দেখতে গেলে ফ্লুরিন, তাহলে স্মলার অ্যান্ড হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এই তিনজনই হাইড্রোজেন বন্ড করে। তাদের মধ্যে ফ্লুরিন সব থেকে স্ট্রংগেস্ট হাইড্রোজেন বন্ড করে বিকজ অফ স্মলার ইন সাইজ অ্যান্ড সেকেন্ড ওয়ান মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। সেই কারণে তার মানে অ্যান্সার আমাদের কোনটা আসবে? হাইড্রোজেন ফ্লুরাইড। এই হচ্ছে গেল। নেক্সট 3 নম্বরে এসো। চলো নেক্সট কোশ্চেন নম্বর 3, দ্য কারেক্ট অর্ডার অফ এনার্জিস অফ মলিকুলার অরবিটালস অফ N2 মলিকুল। চারটে অপশানগুলো দেখে খুব কমপ্লিকেটেড মনে হবে, অপশানগুলো মুখস্থ করতে পারবে না। দেখো, ফার্স্ট জানতে হবে যে মলিকুলার অরবিটালটা কি। মলিকুলার অরবিটাল আমরা নাইট্রোজেন আছে, আজ পরে কার্বন থাকতে পারে, বোরন থাকতে পারে, যা খুশি থাকতে পারে। মলিকুলার অরবিটালসটা কেমন ছিল আমাদের দেখো, আমরা এই টপিকটা ছিল MOT থেকে কোশ্চেনটা দিয়েছে, মলিকুলার অরবিটাল থিওরি। এই মলিকুলার অরবিটাল থিওরিটা আমরা দেখেছি, মলিকুলার অরবিটাল যদি ডায়াগ্রাম করি, সেই ডায়াগ্রামটা দেখো এইরকম ছিল। মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা দেখো এই রকম ছিল। তাড়াহুড়োর কারণে একটু এদিক ওদিক হতে পারে, আমাদের মেন জিনিসটা থাকলেই হলো। দেখো এই হচ্ছে আমাদের মলিকুলার অরবিটাল ছিল। দেখো, এটা আমাদের ছিল 1s, এটা 2s, এটা ছিল আমাদের
2p, এটাও ছিল দেখো 1s 2s, এটা আমাদের 2p। তাড়াহুড়োর কারণে একদম সব কিন্তু একই রকম হয় না, বাট এনার্জি অর্ডারটা আমি ঠিকঠাক করেছি। দেখো কি ছিল আমাদের এনার্জি অর্ডারে, সব থেকে প্রথমে যেটা ছিল সেটা কি সিগমা 1s, আমরা জানতাম এটা কি সিগমা স্টার 1s, তারপরে সিগমা কত 2s, তারপরটা সিগমা স্টার 2s। এরপরে যে পি অরবিটাল ছিল সেই পি অরবিটালটা দুটোতে কিন্তু স্প্লিট করেছিল, এইটা ছিল আমাদের পাই 2px, আর একটা ছিল পাই 2py, এটা ছিল আমাদের পাই 2pz, এই দুটো ছিল হচ্ছে পাই স্টার 2px, পাই স্টার 2py, তারপরটা ছিল পাই স্টার 2pz। আমরা জানতাম এমওটি ডায়াগ্রামের নিচের দিকেরগুলো হচ্ছে আমাদের সিগমা বন্ড করে, উপরের দিকেরগুলো সিগমা বন্ড করতে চায় না, ওই জন্য নিচেরগুলো সিগমা, উপরেরগুলো সিগমা স্টার দিয়ে রিপ্রেজেন্ট করে। এবার আমাদের কোশ্চেনটা ছিল দেখো N2 মলিকুলার এমওটির অর্ডারটা জানতে চেয়েছে, এটা N2-র জন্য অ্যাপ্লিকেবল, C2-র জন্য অ্যাপ্লিকেবল, B2-র জন্য অ্যাপ্লিকেবল, একই রকম মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। তো চলো এইটা দেখে দেখে আমাদের ম্যাচ করি। চলো প্রথমে ছিল সিগমা 1s, সিগমা স্টার 1s, এনার্জি অর্ডার দেখো লেস দেন করে করে আছে, সব থেকে কম এনার্জি সিগমা 1s, সিগমা স্টার, সিগমা 2s, সিগমা স্টার 2s। এইবার দেখো কোথায় আছে, দেখো এই অপশানটার দিকে যদি আমরা দেখি, দেখো সির অপশানটা যদি আমি ধরি 1s স্টার 2s স্টার, তার পাই 2px, পাই 2py, দেখো পাই 2px, পাই 2py, ঠিক আছে। তারপরে পাই 2pz, পাই 2pz, পাই 2pz, দেখো পাই 2pz আছে। তারপরে পাই স্টার 2px 2py, পাই স্টার 2px 2py, এদের হচ্ছে এদের দুজনের এনার্জি কিন্তু এই দুটো আর এই দুটো, এদের এনার্জি দুটো কিন্তু দুজনের সেম, মানে এই দুজনের এনার্জি সেম, এই দুজনের এনার্জি কিন্তু সেম, এই জন্যই এই দুটো কিন্তু অরবিটাল এরা স্প্লিট করে নে, তিনটে যে অরবিটাল ছিল সেই একটা দুটোতে স্প্লিট করেছে, এইটা কিন্তু জেড আর এটা কিন্তু পিএক্স আর পিওয়াই। দেখো তার মানে ঠিক আছে সির অপশান। তারপরে সিগমা কত 2pz আছে, তারপর কি দেখো সিগমা স্টার 2pz, তাহলে সব ঠিকঠাক আছে, তাহলে অপশান 3 নম্বর সির অপশানটা হবে। এই জিনিসটা একটু বলে দিই, এই জিনিসগুলো কিন্তু দেখেই মনে হবে খুব ডিফিকাল্ট, কিন্তু ডিফিকাল্ট নয়। এই ডায়াগ্রামটা তোমাকে মনে রাখতে হবে, এমওটি ডায়াগ্রামটা তোমাকে মনে রাখতে হবে। ডায়াগ্রাম যদি মনে থাকে, এটা দেখে দেখে তুমি সাজাবে ওটা, ওখান থেকে মনে রাখতে কিন্তু কোনো মতেই পারবে না। ওই জন্য এই ডায়াগ্রামটা ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে, এমওটি ডায়াগ্রাম বলে একে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নম্বর 4, amongst the following which one will have maximum lone pair electron repulsion? চারটা অপশন তোমাকে দিয়েছে। এই জাতীয় প্রবলেমগুলো সলভ করতে গেলে কি দেখতে হবে আমাদের, সবার আগে আমাদের কিন্তু হাইব্রিডাইজেশন বার করে নিয়ে সবার আগে স্ট্রাকচারটা একবার দেখে নিতে হবে। স্ট্রাকচার দেখার পর দেখতে হবে যার যত বেশি লোন পেয়ার থাকবে সে তত বেশি এলপি রিপালসান করবে, তাহলে সব কটা স্ট্রাকচার ড্র করে আমাদের লোন পেয়ার কাউন্ট করতে হবে। আমাদের শর্টকাট টেকনিকও আমরা ইউজ করতে পারি। তো চলো ClF3 দেখো, ClF3 যদি আমরা স্ট্রাকচারটা ড্র করি কি হবে, আমরা এইচ কাউন্ট করা জানি। এইচ কি সেন্টার অ্যাটমের আউটার মোস্ট ইলেকট্রন 7 প্লাস 3টে এফ আছে 3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত 5 যদি হয় আমাদের স্ট্রাকচারটা কেমন হবে ClF3, তখন এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d। sp3d এর হাইব্রিডাইজেশন আমরা জানি, এইটা স্ট্রাকচার হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। যে ট্রাইগোনাল বাইপিরামিডালের 5টা আমাদের কিন্তু টোটাল হাইব্রিডাইজেশন বেরোচ্ছে, 3টে এফ আছে কিন্তু, তাহলে দুটো হাতে কিন্তু আমাদের লোন পেয়ার। দেখো স্ট্রাকচারটা এই রকম, এইটা হচ্ছে ClF3, এটাকে আমরা বলি ইকুইটোরিয়াল বন্ড। আমরা আগে থেকে জানি ইকুইটোরিয়াল বন্ড, এই 3টে বন্ডকে বলে অ্যাক্সিয়াল বন্ড। ইকুইটোরিয়াল বন্ড জায়গায় কোনো লোন পেয়ার থাকতে পারে না বলে আমরা অ্যাক্সিয়াল পজিশনে দিয়ে দিই। সেকেন্ড কি দিয়েছে IF5, IF5টা কীরকম দেখো, IF5 এইচ কাউন্ট করব, IF5 সেন্টার অ্যাটম আয়োডিনের বাইরে 7টা, 5টা ফ্লুরিন আছে 5 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 6 মানে হাইব্রিডাইজেশন কত হবে sp3d2। sp3d2 হাইব্রিডাইজেশন হচ্ছে, তাহলে এই স্ট্রাকচারটা কেমন হয়, সাধারণত এটা অক্টাহেড্রালের স্ট্রাকচার আমরা জানি এটা। তো অক্টাহেড্রালের স্ট্রাকচার আমরা জানি 6 দিকে 6টা হবার কথা, 1 1
2 3 4 5, আর এই হাতে কিন্তু আমাদের একটা লোন পেয়ার আছে। তাহলে এটা এর স্ট্রাকচার। থার্ড SF4, SF4টা দেখি কেমন। দেখো এই SF4 এর স্ট্রাকচার, এস কি আউটার মোস্ট এইচ কাউন্ট করো, প্রত্যেকটার এইচ আউটার মোস্টে 6, 6টা ফ্লোরিন 6 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 5, 5 মানে এই রকমই স্ট্রাকচার হবে। তাহলে দেখো সালফারের তার মানে 5টা আমাদের হাইব্রিডাইজেশন বেরোচ্ছে, 5টা হাইব্রিডাইজেশন যদি বেরোয় 4টে আমাদের বন্ড পেয়ার আছে, তাহলে একটা হাতে দেখো 1 2, এই হচ্ছে আমাদের একটা লোন পেয়ার দিয়ে দিলাম, এই দুটো আমাদের এফ, দুটো অ্যাক্সিয়াল, দুটো ইকুইটোরিয়াল, একটা হ্যান্ডে এই লোন পেয়ার, এই গেল হচ্ছে আমাদের 3টে। এখনও একটা আছে XCF2, দেখো XCF2 লাস্ট, XCF2 দেখি আমরা দেখি এইচ কাউন্ট করলে জেনন আউটার মোস্টে কটা ইলেকট্রন, জেননের 8টে ইলেকট্রন, 8 প্লাস দুটো ফ্লোরিন 2 ইকুয়ালস টু 5, 5 মানে দেখো বন্ড টোটাল লোন পেয়ার বন্ড পেয়ার মিলে 5 বেরোচ্ছে, আমাদের হাতে দুটো লোন পেয়ার আছে, দুটো বন্ড পেয়ার আছে, তাহলে নো ডাউট 3টে লোন পেয়ার আছে। এর স্ট্রাকচারটা কেমন হচ্ছে দেখো, XC বলেছি অ্যাক্সিয়াল পজিশনে কোনো আমাদের লোন পেয়ার থাকা সম্ভব নয়, তাহলে এই 3টে আমাদের লোন পেয়ার দেখে নাও। তাহলে 4টে যে আমাদের কম্পাউন্ড দিয়েছিল তার মধ্যে দেখতে পাচ্ছি প্রথমটার দেখো আমাদের ClF3 কটে, এসো ClF3তে দুটো লোন পেয়ার দেখেছি আমরা, IF5-এ দেখেছি আমরা এখানে কি একটা লোন পেয়ার দেখেছি, SF4 যে 4 কম্পাউন্ড দিয়েছিল সেখানে আমরা দেখলাম হচ্ছে এখানেও একটা LP, একমাত্র XCF2-তে দেখলাম আমাদের 3টে LP। অ্যাকর্ডিং টু VACPR বন্ডিংয়ের সব থেকে যে ইম্পর্টেন্ট একটা টপিক আছে VACPR, সেই VACPR টপিক থিওরিতে আমরা দেখেছিলাম সেন্টার অ্যাটমে যার যত লোন পেয়ার থাকবে, লোন পেয়ারের সংখ্যা যত বাড়বে, সে সব থেকে বেশি লোন পেয়ার রিপালশন করবে। তাহলে নো ডাউট অ্যান্সার আমাদের কি XCF2, কারণ XCF2-তে লোন পেয়ারের সংখ্যা বেশি। ওকে, চলো নেক্সট প্রবলেম 5। প্রবলেম 5-এ কি বলছে, ডিক্রিজিং দ্য অর্ডার অফ স্টেবিলিটি। অক্সিজেনের 4টে অক্সিজেন মানে O2 2 মাইনাস, O2 মাইনাস, O2 O2 প্লাস, এটাকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে অপশানে দিয়েছে। এই রকম প্রবলেম সলভ করবো কি করে, এই টপিকটা ডাইরেক্টলি হয়তো দেয়নি, বাট এটা ইনডাইরেক্টলি MOT দিয়েই সলভ করতে তোমাকে হবে। ডিক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি, দেখো স্টেবিলিটি বলেছে কার কত কমছে, ডিক্রিজিং অর্ডারে দিয়েছে। স্টেবিলিটির সঙ্গে আমাদের বন্ড অর্ডারের একটা কিন্তু রিলেশন আছে, বিও ডাইরেক্টলি প্রপোর্শনাল স্টেবিলিটি, স্টেবিলিটি মানে যার বিও বেশি তার স্টেবিলিটি বেশি। তো চলো 4 জনের বিওটা আমরা চেক করে নিই। বিও বার করার একটা টেকনিক আমি তোমাদের বলেছিলাম যে শর্টকাট টেকনিক, টোটাল নাহলে কিন্তু আমাদের এমও দিয়ে বার করতে হবে। শর্টকাট টেকনিক হচ্ছে 14 ইলেকট্রনসের জন্য বিও সবসময় আমরা 3 ধরে নেব। এটা আমরা ক্যালকুলেট করে আমরা দেখেছি, নাইট্রোজেনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। 14 ইলেকট্রনস মানে বিও 3। এবারে দেখো 14 ইলেকট্রনসের থেকে যদি 14-এর থেকে ইলেকট্রন বাড়ুক বা 14-এর থেকে ইলেকট্রন কমুক, প্রত্যেকটি ইলেকট্রন বৃদ্ধির জন্য বা প্রতিটি ইলেকট্রন হ্রাস পাওয়ার জন্য বিও আমাদের কিন্তু 0.5 করে কমে যাবে। তাহলে এই টেকনিকেই আমরা ওইগুলো কাউন্ট করে নেব। ওকে, তাহলে চলো ফার্স্ট বলেছিল O2, আমরা আগে একটা লিখে নিই, O2 প্লাস, O2 মাইনাস, O2 2 মাইনাস। আমরা একটার বিও বার করলেই কিন্তু হয়ে যাবে, কারণ বিও যার বেশি স্টেবিলিটি তার বেশি। এই টেকনিকেই করব। অক্সিজেনের কটা ইলেকট্রন, 16 ইলেকট্রন। O2 মাইনাসের কটা ইলেকট্রন, দেখো 8, 16 থেকে একটা কমে গেছে, 15 ইলেকট্রন, 16 থেকে একটা বেড়ে গেছে 17, বা 16 থেকে দুটো বেড়ে গেছে 18 ইলেকট্রন। এবার আমাদের বিওটা বার করছি, দেখো শর্টকাট টেকনিকে বলেছে 14টা ইলেকট্রনের জন্য বিও আমরা সবসময় 3 ধরবো। 14টি ইলেকট্রনের থেকে যতগুলো ইলেকট্রন বৃদ্ধি পাক বা যতগুলো ইলেকট্রন হ্রাস পাক, প্রতিটি ইলেকট্রনের জন্য 0.5 করে কম ধরবো। তো চলো দেখো 16টা ইলেকট্রনস, 14টার থেকে দুটো বৃদ্ধি পেয়েছে, তাহলে দুটো বৃদ্ধি পেয়েছে মানে প্রত্যেকের জন্য বলেছি 0.5 করে কমে যাবে। তাহলে দুটো বৃদ্ধি পেয়েছে মানে 1 কমে গেল, তাহলে 3 থেকে 1 কমে গেল, হলো কত 2। সিমিলার ওয়েতে দেখো
14টা ইলেকট্রনের জন্য আমরা জানি বললাম 3, 15টা হয়েছে, একটা বেশি, একটা করে বেশির জন্য 0.5 করে কমবে বলেছি, তাহলে এটা কত 2.5। এখানে দেখো 14টা থেকে 17টা 3টে বেশি, তাহলে 5 থেকে 0.5 করে 3টে বাড়বে, তাহলে এটা হিসেব করে তুমি দেখো 1.5, 1.5 কমে গেল। এটা 18টা ইলেকট্রন, 14টা থেকে 4টে বেশি, 0.5 করে 4বার, মানে 2 কমে গেছে, এটা কত 1। দেখো বিও আমরা চেক করে নিয়েছি। যার বলেছি দেখো যার বিও বেশি তার স্টেবিলিটি বেশি, তাহলে ওই অর্ডার দেখতে চাও O2 প্লাস সবার আগে আসবে। দেখো এই দেখো O2 প্লাস সবার আগে, তারপরে দেখো O2, তারপরে O2 মাইনাস, O2 মাইনাস, যার বিও বেশি তার স্টেবিলিটি বেশি, তাহলে এটা আমাদের অপশান কি সি। ওকে, চলো নেক্সট নম্বর 6। নম্বর 6, হুইচ কম্পাউন্ডস হ্যাজ প্ল্যানার স্ট্রাকচার। এই প্ল্যানার স্ট্রাকচার মানে কত, প্লেন মানে কি, প্লেন মানে হচ্ছে প্ল্যানার স্ট্রাকচার মানে একটা প্লেনের উপরে যে স্ট্রাকচারটা থাকবে তাকেই বলি প্ল্যানার স্ট্রাকচার। চলো এই কটা যে মলিকিউলস দিয়েছে প্রত্যেকের হাইব্রিডাইজেশন আমরা ইউজ করে আগের মতোই প্রত্যেকের স্ট্রাকচারগুলো একবার চেক করে নিই। প্রথমটা বলেছে দেখো HCF4, একই নিয়মে H ইকুয়ালস টু কত, এটা কত 8 প্লাস 4টে F আছে 4 ডিভাইডেড বাই 2, তাহলে হিসেব মতো হচ্ছে 6 মানে আমাদের জানি sp3d2, মানে অক্টাহেড্রাল স্ট্রাকচার দেখে নাও, অক্টাহেড্রাল স্ট্রাকচার জেনন 1 2 3 4, 6টা হাইব্রিডাইজেশন কিন্তু 6 বেরোচ্ছে, আমাদের কিন্তু 4টে আছে বন্ড পেয়ার, তাহলে নো ডাউট দুটো লোন পেয়ার, তাহলে একটা F, দুটো 3টে 4টে, তাহলে এই দুটো লোন পেয়ার। আর এটাই দেখো অ্যান্সার হয়ে এসছে, বাকিগুলো আমাদের করার প্রয়োজন পড়বে না, কারণ এই তো আমাদের 1 2 3 4 এই তো আমাদের হয়ে গেল একটা প্ল্যানার স্ট্রাকচার। এটা কি স্কোয়ার প্ল্যানার বলে কে। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার চলে এসছে। বাকিগুলো যদি চেক করে দেখবে প্রত্যেকের আলাদা আলাদা স্ট্রাকচার আসবে, তারা কেউ কিন্তু প্ল্যানারে থাকবে না। HCF4 ডাইরেক্ট চলে এসছে আমাদের, এটা স্কোয়ার প্ল্যানার বলে, স্কোয়ার প্ল্যানার। তাহলে বাকি অপশান আমাদের চেক করার প্রয়োজন নেই। তো চলো নেক্সট অপশান 7, নেক্সট কোশ্চেন নাম্বার 7। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দেখো বন্ড অর্ডার অফ সিসি বন্ড ইন বেঞ্জিন ইজ, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বন্ড অর্ডার কী করে ক্যালকুলেট করব। তো চলো বেঞ্জিনের আমরা স্ট্রাকচারটা যদি ড্র করি, এই বেঞ্জিন স্ট্রাকচার ড্র করলাম, এই বেঞ্জিন কিন্তু রেজোনেন্স করতে পারে। এই কোশ্চেনটা বন্ড অর্ডার থেকে দিয়েছে, কিন্তু এমওটির বন্ড অর্ডার নয়, এটা রেজোনেন্সের মাধ্যমে আমরা যে বন্ড অর্ডার ক্যালকুলেট করি সেখান থেকে কোশ্চেনটা দিয়েছে। দেখো এটা যদি রেজোনেন্সে অংশগ্রহণ করে, এই ইলেকট্রন এখানে যাবে, ইলেকট্রন এই পাই ইলেকট্রন এখানে যাবে, এই ইলেকট্রন এখানে যাবে, বন্ডটা ভিতরে কি করবে, মুভ করছে পাই ইলেকট্রনগুলো। তাহলে কি দাঁড়ালো দেখো, এইটা এখানে এলো, এটা এখানে, এটা এখানে গেল। এই রেজোনেন্সে অংশগ্রহণ করছে বেঞ্জিন। এবারে দেখো আমাদের বন্ড অর্ডার ক্যালকুলেট করতে হবে। রেজোনেন্সের মাধ্যমে যাদের বন্ড অর্ডার বার করা যায় তাদের ফর্মুলা কি, এখানে বন্ড অর্ডার বিও ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে দেখো, বন্ড অর্ডার যদি আমরা যে কোনো সিসি বন্ডের বন্ড অর্ডার বার করতে বলছি, তুমি যেখানে যে কোনো সিসি বন্ডের বন্ড অর্ডার বার করো সকলের জন্য সেমই হবে। ধরো তুমি এই 1 নম্বর কার্বন আর এই 2 নম্বর কার্বন, এই দুটো কার্বনের মধ্যে বন্ড অর্ডার বার করার চেষ্টা করছো, ভয়ের কোনো কারণ নেই, এই বন্ড অর্ডারও সেম হবে, এই বন্ড অর্ডার সেম হবে, সব কটা কার্বনের বন্ড অর্ডার সেম হবে, কারণ বেঞ্জিন একটা সিমেট্রিক মলিকিউল। দেখে নাও এই বন্ড অর্ডার চেক করছো, বন্ড অর্ডারের ফর্মুলা হচ্ছে তুমি যে বন্ড অর্ডারটা চেক করছো ওই কার্বন দুটোর মধ্যে যতগুলো বন্ড আছে, এখানে এটা 1 2, তাদের টোটাল বার করতে হবে, টোটাল বন্ডস। দেখো টোটাল বন্ডস বিটুইন 2 অ্যাটমস, তাহলে সিসি বন্ডে বার করতে বলেছে এই দুটো বন্ডের মধ্যে, এই 1 নম্বর আর 2 নম্বর কার্বনের মধ্যে মোট কটা বন্ড আছে চেক করো। এখানে কটা বন্ড, একটা বন্ড, এখানে একটা, দুটো বন্ড, এখানে গিয়ে ওখানে সিঙ্গেল বন্ড হয়ে গেছে, তাহলে এদিকে দুটো বন্ড আছে প্রথম স্ট্রাকচারে, টোটাল কোভ্যালেন্ট বন্ড দুটো বন্ড, পরের স্ট্রাকচারে একটা বন্ড, দেখে নাও। এবারে ডিভাইডেড বাই টোটাল রেজোনেটিং স্ট্রাকচার, মানে কম্পাউন্ডটা রেজোনেন্স করে যতগুলো স্ট্রাকচার করতে পারবে সেটা টোটাল, দুটো স্ট্রাকচার করতে পেরেছে হোল ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে দেখো 1.5,
তাহলে বেঞ্জিনে দুটো সিসি বন্ডের মধ্যে বন্ড অর্ডার 1.5 হবে। তাহলে এইটা আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট নাম্বার 8 কি বলছে, আইডেন্টিফাইং আ মলিকিউল হুইচ ডাজ নট এক্সিস্ট এ কটা। এটা কিন্তু এমওটি থিওরি দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারবো। এমওটি থিওরিতে কি বলছে দেখো, যদি কারোর বিওটা যদি 0 আমরা দেখাতে পারি তার মানে মলিকুলটা এক্সিস্ট করে না। বিও মিনস কি, দুটো অ্যাটমের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো বন্ড হয় সেটাকে বলি বিও। যদি একটা বন্ড হয় সেটাকে বলি এক, যদি দুটো বন্ড হয় সেটাকে বলি দুই, তিনটে হলে সেটাকে বলি তিনটে বন্ড। যদি কোনো বন্ড যদি ওর মধ্যে না হয় তখন সেটাকে বলি নো বন্ডস। যদি কোনো বন্ড না হয় তার মানে বলি এই মলিকুলটা ফর্ম করতে পারবে না। তো চলো আমাদের হিলিয়ামটা যদি দেখি, হিলিয়াম কত, ইলেকট্রনিক কনফিগারেশন করলে 1s2, আর একটা হিলিয়াম নিশ্চয়ই বন্ড করবে সেটাও কত 1s2। আমরা যদি এবারে ড্র করি, দেখো এনার্জির রেসপেক্ট যদি ড্র করি, এটা হচ্ছে 1s, এটাও কত 1s। মোট হিলিয়ামের দেখো দুটো দুটো মোট কটা ইলেকট্রনস আছে, এদিকে দুটো এদিকে দুটো, মোট 4টে ইলেকট্রনস আছে। তাহলে একটা দুটো তিনটে 4টে ইলেকট্রন ড্র করে দিলাম। দেখো এইটা আমরা দেখেছি সিগমা কি 1s, এটা কি সিগমা স্টার কি 1s, মোট 4টে ইলেকট্রন। বন্ড অর্ডার বার করার ফর্মুলা হচ্ছে, এটাকে বলে বন্ডিং মলিকুলার অরবিটাল, এটাকে বলে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। বন্ড অর্ডার বার করার রুলস হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটালে যতগুলো ইলেকট্রনস আছে মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটালে যতগুলো ইলেকট্রনস আছে ডিভাইডেড বাই 2, সব মিলে তার মানে কত 0। তাহলে হিলিয়াম হচ্ছে এমন একটা কম্পাউন্ড এখানে শো করেছে যেটার বন্ড অর্ডার 0। তার মানে কি বোঝায়, দুটো হিলিয়ামের মধ্যে কোনো বন্ড নেই, তার মানে He2টা মলিকুলটা তৈরি হওয়া সম্ভব নয়, ডাজ নট এক্সিস্ট। ওকে, তো চলো নেক্সট বলছে নম্বর 9। নম্বর 9 আমাদের একটা ওজোনের একটা হচ্ছে স্ট্রাকচার ড্র করে দিয়েছে। যে স্ট্রাকচারটা দেখো ওজোনকে ড্র করে দিয়েছে ওরা এইরকমভাবে ওজোনের স্ট্রাকচার ড্র করে দিয়েছে, দেওয়ার পরে এটা নাম্বারিং করে দিয়েছে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, নাম্বারিং করেছে। সে নাম্বারিং করার পর জানতে চেয়েছে এক্স ওয়াই জেড এই ফর্মাল চার্জ কত হবে, রেসপেক্টিভলি ফর্মাল চার্জের ভ্যালু দিয়েছে। কোনটাকে কিভাবে আমরা ধরবো, ফর্মাল চার্জের ফর্মুলা কি, ফর্মাল চার্জের ফর্মুলা না জানলেও ফর্মাল চার্জ বার করা যায় কিভাবে, লুইস ডট গঠন করলে কিন্তু ফর্মাল চার্জ বার করা যায়। ফর্মাল চার্জ মানে কি, কোন একটা অ্যাটম তার এলপি বিপি সব কিছু মিলিয়ে মিশে তার কাছে কটা ইলেকট্রন আছে সেটাকেই বলে ফর্মাল চার্জ। এলপি আর বিপি এদের ডিফারেন্স করে যতগুলো ইলেকট্রন নিজের কাছে রাখতে পারে সেটাই তার ফর্মাল চার্জ। এর ভ্যালু সাধারণত 0 +1 -1ই হয়, এর বাইরে সাধারণত হয় না। ওই জন্য ভ্যালুগুলো অপশানগুলো দেখো 0 +1 -1 ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে দিয়েছে। তো চলো দেখা যাক, এর যদি লুইস ডট ড্র করতে হয় ফর্মাল চার্জ বার করার জন্য, লুইস ডটটা দেখো, এই লুইস ডট যদি করি, লুইস ডট না করলেও এমনিও বলা যায়। দেখো এখান থেকে পরিষ্কার দেখো বলে দিচ্ছে, এখান থেকে এদিকে একটা অ্যারো দেওয়া আছে, তার মানে এই অক্সিজেন এখানে এদিকে ইলেকট্রন ডোনেট করছে। ইলেকট্রন ডোনেট করছে মানে এই ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, ও ডোনেট করছে। ইলেকট্রন ডোনেট করছে মানে ওর ফর্মাল চার্জ কত হবে, ডোনেট করছে মানে +1, ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে মানে -1। এই ইলেকট্রন কিছুই ডোনেটেও নেই অ্যাকসেপ্টও নেই, সিম্পল কোভ্যালেন্ট বন্ডের শেয়ারে আছে। সিম্পল যারা কোভ্যালেন্ট বন্ডের শেয়ার করে থাকে তাদের ফর্মাল চার্জ সবসময় কত 0 হয়। ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে হলে -1, ডোনেট করছে হলে +1, কিছু করছে না বলে 0। তাহলে -1 +1 0, দেখো -1 +1 0। নেক্সট নম্বর 10, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্যারাম্যাগনেটিক ইন নেচার বলেছে। দেখো প্যারাম্যাগনেটিক মিনস কি, প্যারাম্যাগনেটিক মিনস মানে যদি কারোর আমাদের আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাই, এটাও কিন্তু এমওটির কনসেপ্ট, বাট এমওটিতে অত বড় ডায়াগ্রাম ড্র করে প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক ওটা বার করার প্রয়োজন নেই, আমরা শর্টকাট কিছু টেকনিক ইউজ করছি। প্যারাম্যাগনেটিক মানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকা মানে সেটা বলবো আমরা প্যারা, আর পেয়ার্ড ইলেকট্রন থাকা মানে সেটা হয় ডায়া, এটা আমরা কিন্তু দেখেছি। ওকে, তো চলো ইলেকট্রন কটা একবার কাউন্ট করলে বুঝতে পেরে যাবো। দেখো সিএন মাইনাস কার্বনের আউটার, কার্বনে কটা ইলেকট্রন 6টা, নাইট্রোজেনের কটা 7টা, একটা মাইনাস আছে মানে 1, কটা 14 ইলেকট্রন। এনও প্লাস নাইট্রোজেনের কটা ইলেকট্রন 7টা, অক্সিজেনের কটা 8টা, প্লাস আছে মানে একটা ইলেকট্রন কম, কটা ইলেকট্রন 14। সিও দেখো
CO কত 6, অক্সিজেন কত 8, এওর কত ইলেকট্রন 14 ইলেকট্রন। লাস্ট ওয়ান দেখো O2 মাইনাস, অক্সিজেনের 8 করে, দুটো আছে 16, -1 কমে গেল একটা, হলো কত 15। তাহলে দেখো এটাই একমাত্র আনপেয়ার্ড ইলেকট্রন। এটাই দেখো এইগুলো সব কিন্তু ইভেন নাম্বার, এটা একমাত্র অড, আর অড ইলেকট্রনস আছে মানেই সেটা কিন্তু আনপেয়ার্ড হবেই। সেই জন্য অ্যান্সার আমাদের কত O2 মাইনাস। ওকে, চলো নেক্সট 11।